আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। সারা বিশ্বে লকডাউনের ফলে পড়াশোনার অপূরণীয় ক্ষতি হচ্ছে, তাই বাড়িতে বসে একটু একটু পড়াশোনায় চালিয়ে যাও, যাতে পড়াশোনার সম্পূর্ণ ইতি না ঘটে। তাই আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের ক্লাস 6 ইতিহাস বিষয়ের 4th অধ্যায় নিয়ে আলোচনা করছি। আলোচ্য বিষয় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এখানে দেখো, দ্বিতীয় পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ, অর্থাৎ আমরা জানব বা পড়তে হবে 1500 থেকে 1600 পূর্বাব্দের কথা, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 600 বছর থেকে 1500 বছর পূর্বের ইতিহাস। এখানে দেখো, খ্রিস্টপূর্বটা লেখা হয় বড় থেকে ছোটোর দিকে। দেখো, 1500 বড় সংখ্যা, 1600 ছোট। তাহলে এটা থেকে আমরা বলতে পারি 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের ইতিহাস। এইখানে একটু দেখো হিসেবটা, খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দের হিসেব দেখে নাও। এই যে দেখো, যীশু খ্রিস্টের জন্ম ধরে নাও, যীশু খ্রিস্টের জন্ম 0। যীশু খ্রিস্টের যখন জন্ম হচ্ছে আমি ধরে নিলাম 0। যীশু জন্ম 1 বছর বয়স হলো, জন্মের পর 1 বছর বয়স হলো, তখন হলো 1 খ্রিস্টাব্দ। 2 বছর বয়স হলো 2 খ্রিস্টাব্দ। 3 বছর বয়স হবে সেইভাবে 3 খ্রিস্টাব্দ। 4 বছর হলে 4 খ্রিস্টাব্দ। ক্রমে এইভাবে খ্রিস্টাব্দ লিখতে লিখতে আমরা 100 খ্রিস্টাব্দ, 101-2 করে 200 খ্রিস্টাব্দ, 201-2 করে 300 খ্রিস্টাব্দ, 300 থেকে 301-2-3-4 করে 400। ক্রমে পরে পরে আমরা চলে এসেছি এখন বর্তমানের অবস্থা বা বর্তমানের খ্রিস্টাব্দ হচ্ছে 2020 খ্রিস্টাব্দ। এই যে দেখতে পাচ্ছ 2020 খ্রিস্টাব্দ, এখন আমরা 2020 খ্রিস্টাব্দ। তাহলে খ্রিস্টাব্দ লেখাটা সহজেই বোঝা গেল। যীশু খ্রিস্টের জন্মের পর থেকে 1 খ্রিস্টাব্দ, 2 খ্রিস্টাব্দ, 3 খ্রিস্টাব্দ করে 1000 খ্রিস্টাব্দ, 2000 খ্রিস্টাব্দ। এই যে 2000, 1, 2, 3 করে 2020 খ্রিস্টাব্দে আমরা পৌঁছেছি। এইটা হলো খ্রিস্টাব্দ। আর আমাদের আলোচনা করতে হচ্ছে যে খ্রিস্টপূর্বাব্দ 600 থেকে 1500 বছর আগেকার ইতিহাস। এই যে দেখো, খ্রিস্টপূর্বাব্দের হিসেবটা কীরকম। যীশু খ্রিস্টের প্রথমেই ধরেছি 0। যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে 1 খ্রিস্টপূর্বাব্দ, এখানে আমরা লিখতে পারবো 1 খ্রিস্টপূর্বাব্দ। 2 বছর হলে 2 খ্রিস্টপূর্বাব্দ, 3 বছর হলে 3 খ্রিস্টপূর্বাব্দ, 4, 5, 6 এইভাবে। সেই রকম 100 খ্রিস্টাব্দ, 101-2 করে 200 খ্রিস্টাব্দ, 201-2 করে 300 খ্রিস্টাব্দ। ক্রমে ক্রমে 300, 400, 500, এই যে 600 খ্রিস্টাব্দের আরও আগে, অর্থাৎ 600 পরে 700, 800, 900, 10, 11, 12, 13, 14, 15। দেখো, 1500 খ্রিস্টাব্দের এই দীর্ঘ সময়ের ইতিহাস হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। দ্বিতীয় পর্যায়ে, ওই জন্যে তোমাদের বইয়ে দেখবে দ্বিতীয় পর্যায়ে এটা প্রথম পর্যায়টা রয়েছে 7000, অর্থাৎ 1500 থেকে 7000 পর্যন্ত, বা আমরা বলতে পারি 7000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে। এটা ছিল প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে তাহলে এই যে 1500 থেকে 600 অব্দ বা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের এই দীর্ঘ ইতিহাস। তাহলে ইতিহাস রচনা বা ইতিহাস পড়তে গেলে বা সেই সময়কার ইতিহাস জানতে গেলে আমাদের ইতিহাসের উপাদানের উপর নির্ভর করতে হয়। ইতিহাসের উপাদান
দেখো ইতিহাসের উপাদান এইভাবেই প্রথমে দুভাগে ভাগ হয়েছে। আগের অধ্যায়গুলোতে দেখেছো তোমরা, ইতিহাসের উপাদানগুলি দুই ভাগে ভাগ হয়েছে। প্রথম হচ্ছে প্রত্নতাত্ত্বিক, অর্থাৎ মাটি খনন করে প্রত্নবস্তু খুঁজে বের করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যে তথ্য বা তত্ত্ব উঠে আসে সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান বা প্রত্নবস্তু। আর একটা উপাদান হলো সাহিত্যিক উপাদান, এটা সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানের ক্ষেত্রেও দেখবে সাহিত্য দু ধরনের হয়ে থাকে। প্রথমত লিখিত সাহিত্য, অলিখিত সাহিত্য, আবার দেশীয় সাহিত্য, বিদেশি সাহিত্য, আবার সেগুলো দেশীয় বিদেশির তাদের ধর্মীয় সাহিত্য, ধর্মভিত্তিক বা ধর্মীয় সাহিত্য, বিভিন্নভাবে ভাগ আছে। তাহলে ইতিহাস আলোচনার সাহিত্যের গুরুত্বপূর্ণ হলেও তার থেকে এই সাহিত্যিক উপাদানের লিখিত সাহিত্যিক উপাদানটা অস্বীকার করার উপায় নেই। কারণ সেই সমসাময়িক সময়ের ইতিহাস সাহিত্য বা সেই সময়ের সাহিত্যকে আমরা এখন বলছি ইতিহাস, এখনকার সাহিত্যকে পরবর্তীকালে যেমন বলবে, পরবর্তীকালে সেইগুলো বলা হবে ইতিহাস। সাহিত্যিক উপাদান দেখতে গিয়ে দেখা যায় সেই সময়ে আমাদের প্রাচীন ভারতীয় ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিখিত উপাদান হচ্ছে বেদ। বেদ নিশ্চয়ই শুনেছ, বেদ চারটি, ঋক, সাম, যজু ও অথর্ব। তাহলে সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদের রচনাকাল বা যে সময় লেখা হয়েছে সেটা থেকে দেখা যায় যে খ্রিস্টপূর্ব, এই যে দেখেছ খ্রিস্টপূর্ব আমাদের ইতিহাসের আলোচনার বিষয় 600 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের। আর আমাদের ভারতের প্রাচীন সবচেয়ে প্রাচীন সাহিত্য বেদ বা ঋগ্বেদ লেখা হয়েছে 1000 খ্রিস্টপূর্বাব্দে। দেখো 1000 খ্রিস্টপূর্বাব্দে, তাহলে সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে একটা লিখিত সাহিত্যিক উপাদান হলো ঋগ্বেদ। ঋগ্বেদ থেকেই সেই সময়কার ইতিহাস জানা সহজ হয়ে যায়। দেখো এই অধ্যায়ে দেখো যে আমরা উপাদানগুলির মধ্যে সাহিত্যিক উপাদান ঋগ্বেদ বললাম। ঋকের পরবর্তী সময়ে যখন প্রথম বেদ হচ্ছে ঋগ্বেদ, তারপরে পরবর্তী বেদগুলো তিনটি বাকি, সাম, যজু, অথর্ব। তার পরবর্তীকালে আমরা শুনেছি রামায়ণ, মহাভারত। রামায়ণ নিশ্চয়ই রাম রাবণের কথা শুনেছ। রামকে ভারতীয় ইতিহাসে মহান বলে দেখানো হয়েছে, রাবণকে রাক্ষস, দস্যু বা খারাপ চরিত্রের লোক বলে দেখানো হয়েছে। তাহলে ঋগ্বেদ রচিত কাল বা সময়ে আমরা জানতে পারলাম যে খ্রিস্টপূর্ব 1000, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 1000 বছর আগে লেখা হয়েছে বা রচিত হয়েছে। তাতে দেখা যায় এই বেদ রচনার সময়কালে লিপি হচ্ছে ব্রাহ্মী বা দেবনাগরী, পরে পরিবর্তন হয়ে সংস্কৃত ভাষায় রূপান্তরিত হয়েছে। দেখো সংস্কৃত ভাষায় রূপান্তরিত হয়েছে। ভাষাটা কিন্তু লিপিটা দেবনাগরী, ভাষাটা এই সংস্কৃত ভাষা বা দেবনাগরী ভাষার উৎপত্তি বা সৃষ্টি আমরা খুঁজে পাওয়ার বা খুঁজে বের করার চেষ্টা করব।
অর্থাৎ সেই সময় ভারতবর্ষে যখন বেদ রচিত হয় তখন আর্যদের বসবাস ছিল বলে মনে করা হয়। তাহলে এই আর্য জাতি বা ভাষা, এটার মধ্যে অনেক সময় আমরা বলে থাকি আর্য জাতি, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখো, বাস্তব ক্ষেত্রে আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। আর্য হচ্ছে ইন্দো আর্য ভাষারই সব থেকে পুরনো সাহিত্য। দেখো, ইন্দো আর্য ভাষারই সব থেকে পুরনো সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। তাহলে ইন্দো আর্য ভাষা কারা, তাদের বাসস্থান কোথায় ছিল, কিভাবে ভারতবর্ষে এলো বা ইন্দো আর্য ভাষার সৃষ্টি হলো? ইন্দো ইউরোপীয়, অর্থাৎ এই যে আর্য ভাষায় যারা কথা বলে তারা কোনো কোনো ঐতিহাসিক মনে করেন তাদের বাসস্থান ছিল ইউরোপ মহাদেশের স্টেপ অঞ্চলে, কিন্তু ভারতীয় ঐতিহাসিক দয়ানন্দ সরস্বতী মনে করেন যে আর্যদের আদিবাসস্থান ছিল মধ্য এশিয়া। মধ্য এশিয়া বলতে এখন আমরা যেটা বলি চীন এবং চীনের কিছু উত্তর অংশ, সেই তৃণভূমি অঞ্চল, সেই তৃণভূমি অঞ্চলকে মধ্য এশিয়া বা এশিয়া মহাদেশের মাঝামাঝি জায়গা বলে মনে করা হয়। তাহলে সেই আর্য ভাষায় যারা কথা বলে তাদেরকেই আমরা আর্য বলছি। আর তাদের পেশা ছিল পশুপালন বা যাযাবর, অর্থাৎ পশুদের খাবার জোগাড় করার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। সেই জন্য তাদের জীবনযাপন যাযাবর, কোনো নির্দিষ্ট জায়গায় বসবাস করে থাকতো না। সেই ইন্দো ইউরোপীয় ভাষার মানুষ কর্মে নিজেদের মধ্যে বিবাদে হোক আর পশুদের খাদ্য জোগাড় করার উদ্দেশ্যে হোক, উত্তর পশ্চিম দিক দিয়ে বলতে ওই আফগানিস্তান পাকিস্তান, আর তখন তো আফগানিস্তান পাকিস্তান তো ভারতের সঙ্গে যুক্ত ছিল তখন, শুধু সেই জন্যই আমাদের ইতিহাসে ভারতীয় উপমহাদেশ বলা হয়েছে, ভারতবর্ষ না বলে। সেই জাতি ভারতবর্ষে এসে তারা আর্য নামে পরিচিত লাভ করে এবং তাদের ভাষা ছিল ইন্দো ইউরোপীয়। পরে সেই ভাষা পরিবর্তন হয়ে ইন্দো আর্য। সেই ইন্দো আর্য ভাষার একটা রূপ হলো সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা অবশ্যই সরাসরি পরিবর্তন হয়ে এসেছে, অর্থাৎ সংস্কারের ফলেই সংস্কৃত ভাষার নামকরণ হয়েছে। এই যে বলো দেবনাগরী ভাষায় লেখা হয়েছে, কারণ দেবতাদের নিয়ে লেখা ছিল বলে দেবনাগরী ভাষা বলা হয়েছে। ব্রাহ্মী লিপি বলা হয়েছে, অর্থাৎ ব্রাহ্মণরাই এই লিপি প্রথম ব্যবহার করত বলে ব্রাহ্মী লিপি বলা হয়েছে। আর এই আর্য ভাষা বা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইন্দো আর্য ভাষা ক্রমে রূপান্তরিত হয়েছে। কিভাবে রূপান্তরিত হয়েছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। দেখো, ভাষাগুলো অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাগুলির মিল কোথায় দেখো। মিল এই যে দেখো, বাংলা ভাষায় আমরা মা বলি, সংস্কৃত ভাষায় মা তো, সেই মা তো থেকে মা, আবার বা মাতৃ, ইংরেজিতে মাদার, লেতিনে মাতেরো। দেখো ম দিয়ে ময়াকার হো, দেখো ময়া ওকার হো, প্রতিটা ক্ষেত্রেই মা থেকে মাতো, মাতৃ, মাতা, মাদার, মা, মাতেরো। এইভাবে ঐতিহাসিকরা তাদের যুক্তি বা বিচার বিশ্লেষণ করে দেখেছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য হচ্ছে এই ইন্দো আর্য ভাষা। আর এই ইন্দো আর্য ভাষা থেকেই তৈরি হয়েছে আমাদের এই সংস্কৃত ভাষায়। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই।
পরে আবার পরবর্তী চ্যাপ্টার বা অধ্যায় বা ধাপগুলো আমরা আলোচনা করব।